আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলোর প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে। কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করছে? তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে, সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল, এটি একটি সরকারি সফর, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন। সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে 14 তারিখে, আর 15 থেকে 17 জুন G7 সম্মেলন, সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন, এই সম্মেলনে যোগ দিবেন। আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন 14 জুন, অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না, অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে। এবং এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। তিনি বলছেন, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন আজকে, উনি জানালেন যে উনি কানাডায় আছেন। এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক, কতটা অবমাননাকর। হচ্ছে না, হবে না, সেটা ভিন্ন জিনিস, তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে, তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন, এটা সরকারি সফর। বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে, এখানে সম্ভবত, বোধ হয়, হতে পারে, এই শব্দগুলো কেন আসবে? আর যে দেশ সফরে গেছে সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন। আবার কি বলছেন, এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে, একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর। কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ধপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন? কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো, এই আচরণগুলো। ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন। সেখানে কিয়ার স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন, কোন ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন কারণ তার সাথে কোনো বৈঠক না হয়। এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন, এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না, তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে। আমি অংশ বিশেষ আপনাদের বলছি, মূল অংশটা। তিনি বলছেন, যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন, এটা কেবল দ্বিপাক্ষিক কোন সম্পর্কের জায়গা থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দেয়। বার্তাটা কি? তিনি বলছেন যে সম্ভবত ইউনূসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্ন মতের কণ্ঠ রোধ করা, মানে শুধু এটাই নয়, এটি চরমপন্থার নীরব আলিঙ্গন। একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায়, মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে, সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যথেষ্ট সাড়া ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে, এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে, শিল্পী, কর্মী এবং নারীদের
হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে। ইউনুসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব নিকাশের বাইরে হোক, যেভাবেই হোক, বাংলাদেশের বহুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে। তারই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গম্যান, যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, বরং শত শত শুধুমাত্র যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢালাও হত্যা মামলা দিয়ে তা নয়, শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না, যাদের অনেকেই 7 বা 8 মাস ধরে আটক রয়েছেন, যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ক্রিস ব্ল্যাকবার্ন একথাও বলছেন যে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে। এই অবস্থায় স্টামার যদি ডক্টর ইউনূসের সঙ্গে কোন ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে স্টারমার সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমি নিশ্চিত নই, তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না, কবে বৈঠক হবে, কবে কি হবে, এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে, বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে। এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা, এগুলো তো অনেক আলোচনা হচ্ছে। যদি কয়েকটা উদাহরণ দিই শেষে, আমি একটু শেষ করবো। যেমন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগে রাতে জানা গেল, এবং সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, হলো তো, হওয়ার পরে কি হলো? এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন, নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, এই বিষয়গুলো তো একেবারে ডাহা মিথ্যা। এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানকার কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো। চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে বলা হলো যে $2.1 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে। কোথায় সে ঋণ? তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি, দেওয়া দরকার দেওয়া হয়েছে ভদ্রতা খাতিরে, তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো, তখন বলা হলো যে এটি রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না, সেই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মান, রাষ্ট্রীয় ভোজ, কিংবা কাতারে আমিরের সঙ্গে বৈঠক। এটা কিভাবে রাষ্ট্রীয় সফর হয়? বিমানবন্দর তিনি যখন নামলেন, একটা লাল গালিচা, একটা কার্পেট বিছানো ছিল, সেটাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে? যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। শেষমেশ কি হয়, কোন দিকে আমরা কি অর্জন করব, সেটা অনেক বড় প্রশ্ন। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।